হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব ক্ষেত্র ভেক্টর নিয়ে। তো চলো দেখি ক্ষেত্র ভেক্টর জিনিসটা কি। ক্ষেত্র ভেক্টর বা এটাকে বলা হয় এরিয়া ভেক্টর। তাহলে নাম শুনেই বুঝতে পারছো যে কিছু একটা এরিয়ার ব্যাপার আছে বা কিছু একটা ক্ষেত্রফলের ব্যাপার আছে। তো যে কোনো তলের ক্ষেত্রফল, যে কোনো তলের ক্ষেত্রফল হলো একটা ভেক্টর রাশি। কি বললাম? যে কোনো তল, যে কোনো আকৃতির তল হলো একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যদি হয় তাহলে কি কি থাকে বলতো? ভেক্টর রাশির দুটো জিনিস অবশ্যই থাকতে হয়, সেটা হলো ভেক্টরটির মান আর একটা হলো ভেক্টরটার অভিমুখ। তাহলে ক্ষেত্রফলকে কিভাবে আমরা ভেক্টর হিসাবে প্রকাশ করব সেটাই আজকের আলোচনার বিষয়। তো ধরে নাও যে আমি এইখানে একটা যে কোনো আকৃতির একটা আমি তল নিয়েছি, তলটা একটা বক্রতল হিসাবে আমি নিচ্ছি। এইরকম ধরো একটা বক্রতল আছে, এইটা হলো একটা বক্রতল। তাহলে একে আমি কিভাবে ক্ষেত্রফল বা ক্ষেত্র ভেক্টর হিসাবে কিভাবে প্রকাশ করব? এই যে তলটা আমি নিয়েছি সেই তলের যে ক্ষেত্রফল সেটা হলো ক্ষেত্র ভেক্টরটার মান। এই যে তলটা আছে সেই তলটার একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটাই হলো ক্ষেত্র ভেক্টরটার মান। আমি ধরে নিচ্ছি যে পুরো ক্ষেত্রফলটা হলো এস। পুরো ক্ষেত্রফলটা কি? এস। এবং অভিমুখের ব্যাপার আসছি। অভিমুখটা কি? যে তুমি যে বিন্দুতে, যেহেতু এটা একটা বক্রতল, তাহলে বক্রতল যদি হয় তাহলে ধরো এই বিন্দুতে তুমি ক্ষেত্র ভেক্টরটার অভিমুখ জানতে চাইছো, তাহলে কি করতে হবে? এই বিন্দুতে বা এই ক্ষুদ্র ক্ষেত্রটাতে কি করতে হবে? একটা অভিলম্ব ক্ষেত্রফল থেকে বা তলটির বহির্মুখী একটা অভিলম্ব অঙ্কন করতে হবে। এইটাই হলো ক্ষেত্র ভেক্টরটার অভিমুখ। তাহলে দেখো তলটার যে ক্ষেত্রফল সেটা হলো ক্ষেত্র ভেক্টরটার মান, এবং তলের যে কোনো বিন্দুতে বহির্মুখী অভিলম্ব, বহির্মুখী ভেতরের দিকে নয়। ধরো এই রকম একটা তল আছে, বাঁকা একটা তল, তাহলে এই দিকটা হচ্ছে অন্তর দিক বা ভেতরের দিক আর এই দিকটা হচ্ছে বাইরের দিক বা বহির। তো অভিলম্বটা আমরা কোথায় অঙ্কন করব? এই বাইরের দিকে, বাইরের দিকে। তাহলে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ কোন দিকে? তলটির উপর যে কোনো বিন্দুতে বহির্মুখী লম্ব অঙ্কন করা হলে সেই লম্বটি হলো ক্ষেত্র ভেক্টরটির অভিমুখ। তাহলে আমরা জানলাম ক্ষেত্র ভেক্টর কি? যে কোনো তলের ক্ষেত্রফল কি? যে কোনো তলের ক্ষেত্রফলকে ভেক্টর হিসাবে প্রকাশ করা যায়, একেই বলা হয় ক্ষেত্র ভেক্টর। তাহলে চলো দেখি যে কোনো তলের, যে কোনো তলের ক্ষেত্রফলকে ভেক্টর হিসাবে প্রকাশ করা যায়, একেই ক্ষেত্র ভেক্টর, ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর বলে। বোঝা গেল? তাহলে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর জিনিসটা কি? যে কোনো তলের ক্ষেত্রফলকে আমরা ভেক্টর হিসাবে প্রকাশ করতে পারি বা লিখতে পারি। এই যে ভেক্টরটা একে বলা হয় ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর। তাহলে ক্ষেত্র ভেক্টরের মান, তাহলে তলটির মান, তলটির ক্ষেত্রফল দ্বারা, তলটির ক্ষেত্রফল দ্বারা ক্ষেত্র ভেক্টরটির মানকে নির্দেশ করা হয়, মানকে নির্দেশ করা হয়। কি হলো তাহলে? তলটির যে ক্ষেত্রফল, ধরো এইখানে একটা তল নিয়েছো, এই ধরনের আমি ধরো যে কোনো একটা আকৃতির একটা তল নিলাম। এই তলটির যদি মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল সমান ধরো এস, তলটির মোট ক্ষেত্রফল হলো এস, এবং বাইরের দিকে কি করতে হবে? একটা অভিলম্ব অঙ্কন করতে হবে। তাহলে ধরো এই দিক বরাবর একটা অভিলম্ব,
এইটা হলো বাইরের দিকে একটা অভিলম্ব এন ক্যাপ। এন ক্যাপটা কি বাইরের দিকে, তাহলে অভিমুখ হলো সেকেন্ড কি বলবো তাহলে তলটির উপর, তলটির উপর উপর যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে অঙ্কিত বহির্মুখী, এইখানে আন্ডারলাইন করে রাখো, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, বহির্মুখী অভিলম্ব, বহির্মুখী অভিলম্ব টি, বহির্মুখী অভিলম্বটি ক্ষেত্র ভেক্টরটির অভিমুখ নির্দেশ করে, অভিমুখ নির্দেশ করে। বোঝা গেল? তাহলে যে কোনো তলের ক্ষেত্রফল হলো একটা ভেক্টর রাশি, একে ক্ষেত্র ভেক্টর বলা হয়। তলটির ক্ষেত্রফল দ্বারা ক্ষেত্র ভেক্টরটির মান নির্দেশ করা হয়। আর তলটির উপর যে কোনো বিন্দুতে বহির্মুখী একটা অভিলম্ব অঙ্কন করা হলে সেই অভিলম্বটি ক্ষেত্র ভেক্টরটির অভিমুখটাকে নির্দেশ করে। তাহলে আমি একটা দেখো এইখানে যদি আমি জেনারেল একটা লিখে ফেলি যে এইটা ধরো আমাদের একটা বদ্ধ তল, এটা কি বললাম একটা বদ্ধ তল, ধর ভাবতে পারো একটা বস্তায় কিছু ভরা আছে, তাহলে বস্তার ভেতরটা কি বদ্ধ হয়ে আছে, তাহলে এইরকম একটা বদ্ধ তল, এইরকম ধরো একটা বদ্ধ তল, এই তলটার আমি কি করতে চাইছি এই জায়গাটাতে, এই জায়গাটাতে ধরো পুরো ক্ষেত্রফলটা হলো এস, মানে পুরো ক্ষেত্র ভেক্টরটা হলো এস। এইখানে যে আমি একটা ক্ষুদ্র ক্ষেত্র নিয়েছি, তাহলে দেখো একটা বদ্ধ তল, একটা বদ্ধ তল কি বক্রতল, এই বক্রতলের প্রত্যেকটা বিন্দুতে দেখো অভিলম্বের অভিমুখটা বিভিন্ন। যেমন আমি একটা যদি গোলক নিই, এটা কি বলতো একটা গোলক, বৃত্ত নয় কিন্তু, এইটা যদি একটা গোলক হয় তাহলে এই গোলকটিকে যদি আমি একটা ক্ষেত্র ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে, ক্ষেত্রফল, বক্রতলটার যে ক্ষেত্রফল, গোলকটির বক্রতলটার যে ক্ষেত্রফল সেটা হলো ক্ষেত্র ভেক্টরটার মান। আর এই বক্র পৃষ্ঠতলের উপর বহির্মুখী আমাকে অভিলম্ব অঙ্কন করতে হবে। তাহলে দেখো একটা গোলকের উপর অভিলম্ব গুলো কি অসংখ্য অভিলম্ব আছে, তাহলে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয়, তাই না, বিভিন্ন বিন্দুতে কি হবে বিভিন্ন হবে। তো আমি সেই রকমই এটাকে গোলক নয়, এটা আমি যে কোনো আকৃতির একটা বদ্ধ তল নিয়ে নিয়েছি, এই বদ্ধ তলটার মোট ক্ষেত্রফল হলো এস, সুতরাং তাকে এস ভেক্টর দ্বারা লেখা যায়। এবার হচ্ছে যে এই যে আমার অভিমুখটা জানতে গেলে কি করতে হবে, বদ্ধ তলটার উপর বহির্মুখী একটা অভিলম্ব অঙ্কন করতে হবে। দেখো প্রত্যেকটা বিন্দুতে অভিলম্বের অভিমুখ কিন্তু আলাদা আলাদা, তাই না, প্রত্যেকটা বিন্দুতে। এইখানে হচ্ছে এন ক্যাপ, ধরো এই যে ক্ষেত্রফলটা বা এই যে বদ্ধ তলটা, আমি শুধু তলটা নিয়েছি, এর মানটা হচ্ছে ধরো ডিএস, তাহলে এই ভেক্টরটাকে আমি কি লিখবো, ডিএস ভেক্টর, ডিএস ভেক্টর। তাহলে যে কোনো বদ্ধ তলের ক্ষেত্রে 3 নম্বর এখানে আমি একটা জিনিস লিখবো, যে কোনো বদ্ধ তলের ক্ষেত্রে, বদ্ধ তলের ক্ষেত্রে তলটির উপর অঙ্কিত বহির্মুখী এখানে বহির্মুখী অভিলম্বটি ক্ষেত্র ভেক্টরটির অভিমুখ নির্দেশ করে, ক্ষেত্র ভেক্টরটির অভিমুখ নির্দেশ করে। এবার দেখো আমি 2-3টে জিনিস শুধু এখানে বলবো। যদি বদ্ধ তলটা ধরো একটা বর্গাকার তল হয়, ধরো এইরকম একটা বর্গাকার তল, তাহলে এইটাকে আমি দেখো
এই যে তলটা নিয়েছি সেই তলটার উপর যদি আমি অভিলম্ব অঙ্কন করি, দেখো প্রত্যেকটি বিন্দুতে অভিলম্বের অভিমুখ কিন্তু একই দিক বরাবর, প্রত্যেকটি, কারণ এটা একটা সমতল, সমতলটার উপর তুমি অভিলম্ব আঁকবে, সবই তো উপরের দিকে যাবে, সবই কি হবে, উপরের দিকে যাবে। তার মানে হচ্ছে একটা সমতলের ক্ষেত্রে ক্ষেত্র ভেক্টরটার অভিমুখ একই, সব বিন্দুতে একই। তখন এই ভেক্টরটাকে আমি কিভাবে লিখবো, এস ভেক্টর, মানে ক্ষেত্র ভেক্টর হিসাবে যখন লিখছি তখন এর এরিয়া, টোটাল এরিয়াটা ধরো এস, তাহলে এস এন ক্যাপ, যেখানে এন ক্যাপটা হলো তলটির উপর অভিলম্ব, তলটির উপর অভিলম্ব। যদি একটা তল ধরো খুবই ক্ষুদ্র তল, এটা আমি দেখাচ্ছি, আমি আঁকার সময় বড় কিন্তু খুবই ক্ষুদ্র একটা ক্ষেত্রফল, তাহলে তখন সেটাকে আমি কি করব, সেটার ধরো এর মানটা, ক্ষেত্রফলটার মানটা হচ্ছে ডিএস এবং এর উপর অঙ্কিত অভিলম্বটা হচ্ছে এন ক্যাপ। তখন এই ক্ষেত্র ভেক্টরটা কি হয়ে যাবে, ডিএস ভেক্টর, মানে ক্ষেত্র ভেক্টর সমান হচ্ছে তলটির ক্ষেত্রফল কত, ডিএস, এবং ক্ষেত্র ভেক্টরটির অভিমুখ এন ক্যাপ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ক্ষেত্র ভেক্টরকে পরে লিখব। তারপরে যদি ধরো আমি একটা গোলক নিয়ে নিই, তাহলে গোলকের ক্ষেত্রে কি, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু অভিলম্ব আলাদা, প্রত্যেকটা বিন্দুতে কি অভিলম্ব আলাদা তাদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে সমতল যদি হয়, একটা তল সমতল হলে প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ একই, কিন্তু তলটা যদি বক্রতল হয় তাহলে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ বিভিন্ন বিন্দুতে বিভিন্ন। এই হলো আমাদের ক্ষেত্র ভেক্টরের আলোচনা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ঘন কোণ। এমনি কোণ আমরা সবাই জানি, কোণ কাকে বলে জানা আছে, ঘন কোণ জিনিসটা কি চলো দেখি। ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল, ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল। এই ঘন কোণ পড়ার আগে আমি কোণ সম্বন্ধে একটু তোমাদেরকে শুধু মনে করিয়ে দিতে চাই। কোণ বা অ্যাঙ্গেল, কোণ কিভাবে তৈরি হয়েছিল বলতো, ছোট্টবেলার কথা মনে করো। কোণ যে কোনো বৃত্তচাপের, এটা ধরো একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের দুটো প্রান্ত বিন্দু, এটা হলো একটা প্রান্ত বিন্দু, এটা হলো আরেকটা প্রান্ত বিন্দু। তাহলে কোন বৃত্তচাপের দুটো প্রান্ত বিন্দুতে, দুটো প্রান্ত বিন্দু কোনো একটা বিন্দুতে কি করে, কোণ উৎপন্ন করে, এটাকে কি আমরা নাম দিতাম, থিটা নাম দিতাম, তাই না? কি বলো, ধরো বৃত্তচাপটার দৈর্ঘ্য হচ্ছে এস, আর এই যে এইটা হচ্ছে আর, তাই না? তাহলে কোন জিনিসটা কি ছিল, যে কোনো বৃত্তচাপের দুটি প্রান্ত বিন্দু কোন বিন্দুতে কি করে, কোণ উৎপন্ন করে, কোন বিন্দুতে একটি কোণ উৎপন্ন করে। এটা আমরা ছোটবেলা থেকেই জানি, কোণ উৎপন্ন করে। এবং কোণ সমান আমরা কি লিখতাম বলতো, মনে করো তো, কোণ সমান কি লিখতাম, চাপ, বৃত্তচাপ ডিভাইডেড বাই কি লিখতাম, ব্যাসার্ধ আর। তাহলে বৃত্তচাপটা কত আমার এস, আর ব্যাসার্ধ কত আর। তাহলে কোণ সমান কি লিখতাম, এস বাই আর, চাপ বাই ব্যাসার্ধ, এরকম আমরা লিখতাম। এটা হচ্ছে কোণ। দিয়ে আমরা এটাও জেনেছিলাম যে কোণ, দেখো এটা কি একটা বৃত্তচাপ দৈর্ঘ্য, এবং কোণের একক কি, কোণকে আমরা কোন এককে মাপি, রেডিয়ান এককে। তাহলে কোণের একক হলো রেডিয়ান, বা এটাকে RAD লিখে, রেডিয়ান। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এই কোণ হলো একটা দ্বিমাত্রিক চিত্র, মানে কি বলতো, দুটো মাত্রা দরকার, ত্রিমাত্রিক নয়, মানে 2 ডাইমেনশনাল ফিগার এগুলো। কোণ কি হলো, তাহলে কোণ হলো 2D চিত্র, তাই কি না বলো, কোণ একটা 2D চিত্র। তাহলে কোণ সম্বন্ধে আমাদের কি কি ধারণা, যে কোন বৃত্তচাপের দুটো প্রান্ত বিন্দু কোন বিন্দুতে একটা কোণ উৎপন্ন করে। কোণ সমান আমরা কি লিখি, চাপ বাই ব্যাসার্ধ,
মানে থিটা সমান এস বাই আর। কোণের একক কি রেডিয়ান, কোণকে কোন এককে মাপি রেডিয়ান। আর কোণ হলো একটা 2D চিত্র, দেখো এটা 2 ডাইমেনশনাল চিত্র, সেই জন্য এটাকে 2D চিত্র বললাম। আর এর মাত্রা কি বলতো, মাত্রা, কোণের মাত্রা কি? তাহলে দেখো কোণ সমান আমরা কি পেলাম, কোণ সমান পেলাম চাপ এস ডিভাইডেড বাই আর ব্যাসার্ধ। তো দেখো চাপের মাত্রা কি, চাপ তো একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, আর ব্যাসার্ধ সেও একটা দৈর্ঘ্য, তাহলে তারও মাত্রা কি এল। তাহলে মাত্রা কত হয়ে গেল 1। অর্থাৎ কোণ হলো একটা মাত্রাহীন রাশি, কোণ হলো একটি মাত্রাহীন দ্বিমাত্রিক রাশি বা 2 ডাইমেনশনাল, এই যে আগে লিখে দিয়েছি। তাহলে এই গেল কোণের চিত্র। এবার আমরা যেটা করতে চাইছি সেটা ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। ঘনকোণ জিনিসটা কি, দেখো এখানে কে কোণটা উৎপন্ন করলো, একটা বৃত্তচাপের দুটো প্রান্ত বিন্দু। এই রকম যদি হয়ে যেত, যদি এই রকম হয়ে যেত যে ধরো এইখানে একটা এই রকম ক্ষেত্রফল আছে, কি আছে, একটা তল আছে, তাহলে কোন তল বা কোন ক্ষেত্রফল কোন বিন্দুতে কি করে, ধরো এইরকম ভাবে আসছে, একটা বিন্দুতে এই ক্ষেত্রফলটা যেটা উৎপন্ন করে সেইটাকে কি বলা হয়, সেইটাকে বলা হয় ঘনকোণ, সেইটাকে বলা হয় ঘনকোণ। দেখো তাহলে আমরা ঘনকোণকে কি বলতে পারবো, ঘনকোণকে বলতে পারবো যে এটা হলো একটা ত্রিমাত্রিক কোণ। মানে এইটা ধরো একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের প্রান্ত বিন্দুগুলো, ক্ষেত্রফলটির প্রান্ত বিন্দুগুলো কোনো বিন্দুতে যুক্ত করা হলে যে চিত্রটা পাওয়া যায় সেটাকে বলা হয় কি ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। তাহলে কোন বদ্ধ তল বা কোন তল, বদ্ধ নয়, কোন তল কোন বিন্দুতে যে ত্রিমাত্রিক কোণটা উৎপন্ন করে, কমাত্রিক কোণ ত্রিমাত্রিক, দেখো এটা একটা ত্রিমাত্রিক রাশি হয়ে গেছে, এটা হচ্ছে একটা ক্ষেত্রফল তল, এই তলের বিভিন্ন প্রান্ত বিন্দুগুলো একটা বিন্দুতে যুক্ত করা হলে যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ঘনকোণ। তাহলে ঘনকোণ জিনিসটা কি, যে কোন তল কোন বিন্দুতে যে ত্রিমাত্রিক কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ঘনকোণ। তাহলে লিখি, কোন তল কোন বিন্দুতে যে ত্রিমাত্রিক কোণ বা 3D কোণ উৎপন্ন করে তাকে ঘনকোণ বলা হয়, তাহলে ঘনকোণ বোঝা গেল, কোন তল কোন বিন্দুতে যে ত্রিমাত্রিক কোণ উৎপন্ন করে তাকে ঘনকোণ বলা হয়। দেখো এইখানে এই তলটার আমি নাম দিলাম ডিএস, একটা ক্ষুদ্র কোণ, ক্ষুদ্র তল। এই ক্ষুদ্র তলটা এইখানে যে কোণটা উৎপন্ন করছে ত্রিমাত্রিক কোণ, কিন্তু এটা হ্যাঁ এটা কমাত্রিক কোণ, ত্রিমাত্রিক কোণ, এই যে ত্রিমাত্রিক কোণটা উৎপন্ন করছে সেটাকে বলা হচ্ছে ঘনকোণ। তাহলে কোন তল কোন বিন্দুতে যে ত্রিমাত্রিক কোণটা উৎপন্ন করে সেই ত্রিমাত্রিক কোণটাকে কিন্তু ঘন, এই যে নামেই দেখো ঘন, ঘন মানে কি কিউব, 3 মানে 3 ডাইমেনশনাল। তাহলে ঘনকোণ হচ্ছে কোন একটা তল কোন বিন্দুতে যে ত্রিমাত্রিক কোণটা উৎপন্ন করে সেটাকে ঘনকোণ বলা হয়। তাহলে এই ক্ষেত্রফলটা আমি নাম দিয়েছি কত, ডিএস। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, সেটা ধরো ডি ওমেগা, কি বললাম, ডি ওমেগা। তাহলে ঘনকোণ সমান দেখো কোণটা মনে করো, কোণ সমান কি ছিল, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, কোণ সমান কি ছিল, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে ঘনকোণ সমান হচ্ছে, এটাকে আমি লিখব তলটির ক্ষেত্রফল, এটাকে আমি ডাইরেক্ট এইভাবে লিখব ডি ওমেগা। ঘনকোণকে কি দ্বারা লিখব, ডি ওমেগা। ডি ওমেগা সমান লিখব ডিএস
cos থিটা ds cos থিটা বাই r স্কয়ার। এবার এটা একটু বোঝার চেষ্টা কর। দেখো যদি এই রকম হয় কোন একটা তলের ক্ষেত্রফলটা ধরো এই দিক বরাবর আছে, ক্ষেত্রফল যেহেতু কি একটা ভেক্টর রাশি, একটু আগে পড়লাম যে ওই তলের উপর একটা অভিলম্ব অঙ্কন করলে সেটা কি হয়, ওই তলটার অভিমুখ হয়, তাহলে এই দিক বরাবর। আর এই দিক থেকে ধরো বিন্দুটা থেকে এই দিকটা হচ্ছে আমাদের আর, এই দিকটা হচ্ছে আর ভেক্টরটা, এই যে বিন্দু থেকে শুরু করে যাচ্ছি এটা হলো আর ভেক্টরটা, এই দুইয়ের মধ্যবর্তী কোণটা হলো থিটা। তাহলে থিটা কি বলবো, থিটা হলো ds এবং আর এর মধ্যবর্তী কোণ, বোঝা গেল? থিটা হলো ds এবং আর এর মধ্যবর্তী কোণ। তাহলে এইটা হলো আমাদের ঘনকোণের ফর্মুলা। ঘনকোণ সমান কি, ডি ওমেগা সমান হলো ds cos থিটা। বোঝা গেল? থিটা হলো ds, মানে একটা বক্রতল যদি থাকে বা একটা তল যদি বাঁকা অবস্থায় থাকে তাহলে ds এর অভিমুখ একদিকে, আর এই বিন্দুটা থেকে এই দিক বরাবর আমি আর যাচ্ছি, দূরত্বটা আর, ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে আমাদের আর। তাহলে দেখো কোণ ছিল চাপ বাই ব্যাসার্ধ, এইটাকে আমি কি লিখতে পারি, দেখো যদি থিটা সমান 0 ডিগ্রি হয়, মানে ds আর r যদি, তাহলে অর্থাৎ ds এবং r একই অভিমুখে হলে ডি ওমেগা সমান কি লিখবো, ds cos 0 ডিগ্রি ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে ডি ওমেগা সমান হলো ds বাই আর স্কয়ার, বোঝা গেল? তাহলে দেখো ঘনকোণ সমান আমি কি লিখতে পারি, শুধুমাত্র এই পয়েন্টটা যদি আমি লিখি এখানে, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো দাঁড়াচ্ছে ডি ওমেগা সমান ds বাই আর স্কয়ার। তাহলে ঘনকোণ সমান কি হয়ে গেল, ঘনকোণ সমান হলো ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কয়ার। তাহলে ক্ষেত্রফলটা কি, আর এর সঙ্গে লম্ব। দেখো এইখানটাতে ক্ষেত্রফলটা যখন ds এবং r এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়ে গেল, তখন এই ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা পাচ্ছ, সেই ক্ষেত্রফলটা r এর সঙ্গে লম্ব নয়, এই যে এই দিক বরাবর হচ্ছে r, তাহলে তলটার সঙ্গে আর লম্ব আছে কি নেই, তলটা, তাহলে ক্ষেত্রফল ব্র্যাকেটে আমি লিখলাম কি আর এর সঙ্গে লম্ব, তলটা কি, তলটি আর এর সঙ্গে লম্ব ডিভাইডেড বাই ব্যাসার্ধ তার স্কয়ার, ব্যাসার্ধের স্কয়ার। তাহলে দেখো কোণ সমান ছিল বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, আর ঘনকোণ সমান হচ্ছে ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কয়ার, তাহলে শুধুমাত্র আমাদের এই ফর্মুলাটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। শুধু এই ফর্মুলাটা নয়, এই ফর্মুলাটাও যখন তলটি আর এর সঙ্গে কোণ করে থাকবে তখন এই ফর্মুলাটা, কারণ এরপরে আমরা গাউসের উপপাদ্য পড়বো, তড়িৎ ফ্লাক্স পড়বো, সেগুলো পড়তে গেলে এই টপিকটা লাগবে, সেই জন্য এই টপিকটা, এই দুটো ফর্মুলা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যদি তলটি আর এর সাথে লম্ব থাকে তাহলে ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কয়ার, আর যদি তলটি আর এর সাথে একটা কোণ করে থাকে, এরকম কোণ করে থাকে, তাহলে ডি ওমেগা সমান ds cos থিটা বাই আর স্কয়ার। বোঝা গেল? এই হলো ঘনকোণের, কিভাবে ঘনকোণের ফর্মুলা লেখা হয়। এবার আমরা জানবো ঘনকোণের একক কি, ঘনকোণের মাত্রা কি, বাস। তাহলে ঘনকোণের দেখো আমরা কটা বৈশিষ্ট্য পেলাম বলো তো, 3টে বৈশিষ্ট্য পাবো, বৈশিষ্ট্য নয়, ঘনকোণের ব্যাপারে 3টে কথা লিখবো। 1 নম্বর কি লিখবো বলো, যে ঘনকোণ হলো একটা ত্রিমাত্রিক কোণ, তাই কিনা বলো, আর এমনি কোণ হলো একটা দ্বিমাত্রিক কোণ। তাহলে ঘনকোণ হলো ঘনকোণের বৈশিষ্ট্য বলেই লিখছি আপাতত, মানে মনে রাখতে হবে কি কি। 1 নম্বর দেখো ঘনকোণ হলো ত্রিমাত্রিক কোণ,
কোণ, ঘনকোণ কি ত্রিমাত্রিক কোণ। 2 নম্বর কি লিখবো বলতো, ঘনকোণের একক। ওইখানে যে একক পড়েছিলাম কোণের একক কি ছিল, রেডিয়ান। ঘনকোণের এককটা হচ্ছে স্টেরেডিয়ান। কি স্টেরেডিয়ান। ঘনকোণের একক হলো স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান, একে শুধুমাত্র এস আর স্মল এস স্মল আর দ্বারা লেখা হয়। 3 নম্বর হচ্ছে যে তাহলে ঘনকোণের মাত্রা কি হবে, ঘনকোণের মাত্রা, মাত্রা কার মাত্রা, ঘনকোণের মাত্রা। তাহলে দেখো আমরা জানি ডি ওমেগা সমান ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এর মাত্রা নিতে গেলে কি বক্সে ভরে দিলাম, ডিএস বক্সে ভরে দিলাম, কস থিটা বক্সে ভরে দিলাম, আর স্কোয়ার বক্সে ভরে দিলাম। ডিএস মানে কি, কিছু পরিমাণ ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মাত্রা কি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গণিত কি, মানে দৈর্ঘ্যের মাত্রা গণিত দৈর্ঘ্যের মাত্রা। তাহলে ক্ষেত্রফলের মাত্রা হলো এল স্কোয়ার ইন্টু cos থিটা, তার মাত্রা কত হয় 1 হয়, cos থিটার মাত্রা 1 ডিভাইডেড বাই ব্যাসার্ধের স্কোয়ার, মানে আর এর স্কোয়ার মানে ব্যাসার্ধের স্কোয়ার। ব্যাসার্ধের মাত্রা কি হয়, দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে স্কোয়ার আছে এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার সমান 1। বাহ, তাহলে কোণের মাত্রা কত ছিল, 1 ছিল। কোণ ছিল কি একটা মাত্রাহীন রাশি, ঘনকোণ হলো একটা মাত্রাহীন রাশি, ঘনকোণ। তাহলে এই 3 নম্বরে লিখবো ঘনকোণ হলো একটি মাত্রাহীন রাশি। একক তো পেয়ে গেছি, একক হলো স্টেরেডিয়ান আর মাত্রা হলো অন, অর্থাৎ ঘনকোণ একটা মাত্রাহীন রাশি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ঘনকোণের ব্যাপারে একটু আলোচনা। একটা টপিক হচ্ছে যে একটা গোলক, আর ব্যাসার্ধের একটা গোলক, তার কেন্দ্রে কত ঘনকোণ উৎপন্ন করে সেটা আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে গাউসের উপপাদ্যে এই ধরনের ধারণাগুলো আমাদের লাগবেই, নাহলে গাউসের উপপাদ্য বুঝতে পারবো না। তাহলে চলো পুরোটাই মুছে দিই। তাহলে আর ব্যাসার্ধের কোন গোলকের কেন্দ্রে উৎপন্ন ঘনকোণের মান, তাহলে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে আর ব্যাসার্ধের একটা গোলক আছে, বৃত্ত নয়। বারবার দেখো আমি এখানে তো গোলক আঁকতে পারবো না, 3 ডাইমেনশনাল চিত্র, তাহলে একে আমি কি করছি, বৃত্তের মতো দেখাচ্ছি, কিন্তু এটা হলো একটা গোলক বা স্ফিয়ার। তাহলে এইটা হলো গোলক, এর ব্যাসার্ধ কত আর। আমাদের উদ্দেশ্যটা কি বলতো, যে পুরো গোলকটা বা পুরো গোলকটির পুরো পৃষ্ঠতল দ্বারা এর কেন্দ্রে কত ঘনকোণ উৎপন্ন হয়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের টপিকটা। তাহলে দেখো আমরা জানি ডিএস ক্ষেত্রফল দ্বারা আর দূরে কোন বিন্দুতে উৎপন্ন ঘনকোণ কত হয়, ডি ওমেগা সমান ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। মানে এইরকম একটা, ধরো যে এইরকম একটা তল আছে, এই তলটার এইরকম কোন একটা বিন্দুতে, এই দিকে ধরো এই দিকটা হচ্ছে আমাদের আর এই দিক তলটার একটা অভিমুখ আছে, তলটার অভিমুখ আমি এইদিকে দেখাচ্ছি যে এই দিকটা হলো ডিএস। তাহলে এখানে কত ঘনকোণ উৎপন্ন হয় বলছিল, মানে দেখো তলটা আর এর অভিমুখে নেই, মানে তলটা আর এর সঙ্গে লম্বভাবে নেই, তখন এইরকম ভাবে ধরো তলটা আছে, তাহলে এইখানে কত ঘনকোণ উৎপন্ন হয়েছিল,
সেটা হলো এটা, যেখানে থিটা হলো আর এবং ডিএস এর মধ্যবর্তী কোণ। থিটা হলো আর ও ডিএস এর মধ্যবর্তী কোণ। এবার আমরা চলে যাব এই আমাদের গোলকটার ক্ষেত্রে। তাহলে গোলকের ক্ষেত্রে আর কোন দিক বরাবর, দেখো এটা হলো গোলকের ক্ষেত্রে আর এর অভিমুখ। আচ্ছা, তাহলে এইখানে যদি আমি একটা ক্ষুদ্র ক্ষেত্রফল কি নিলাম, ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস, এটা হলো ডিএস। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে এই ডিএস এর অভিমুখ কোন দিকে, এই দিক বরাবরই তো, এই দিক বরাবরই তো। অভিলম্ব অঙ্কন করতে হবে। আমরা জানি যে গোলকের যে কোনো বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কি হয়, তলটার সঙ্গে এইরকম। তুমি যেখানেই আঁকো, এইখানে যদি একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নাও, তাহলে তার অভিমুখ এই দিক বরাবর ডিএস, এবং এখানেও আর হচ্ছে এই দিক বরাবর। তাহলে আমি কি বলতে পারি যে গোলকের যে কোনো বিন্দুতে আর এবং ডিএস এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। যে কোনো বিন্দুতেই তুমি নাও না কেন, যে কোনো, আর এইদিকে এইখানে আর এই দিক বরাবর। তাহলে গোলকের ক্ষেত্রে, গোলকের পৃষ্ঠের যে কোনো বিন্দুতে আর এবং ডিএস এর মধ্যবর্তী কোণ হলো থিটা সমান 0 ডিগ্রি। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো ডি ওমেগা সমান কত দাঁড়ালো, শুধু এই ক্ষেত্রফল মানে এইটা দ্বারা এই ক্ষুদ্র ক্ষেত্রফল দ্বারা এই কেন্দ্রে কত ঘনকোণ উৎপন্ন হচ্ছে দেখো। আচ্ছা, এইটাই, এই ঘনকোণটাই তো এই ডিএস ক্ষেত্রফলটা দ্বারা, এই ক্ষেত্রফলটার মান কত, ডিএস। তাহলে ডিএস ক্ষেত্রফল দ্বারা যে ঘনকোণটা এখানে উৎপন্ন হলো, যে ঘনকোণটা, সেটার মান হলো ডিএস বাই আর স্কয়ার। আমার উদ্দেশ্য কি বলতো, পুরো ক্ষেত্রফলটা, পুরো পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কেন্দ্রে কত ঘনকোণ উৎপন্ন করছে, তাই না? তাহলে দেখো পুরো ক্ষেত্র, তাহলে সমগ্র পৃষ্ঠতল দ্বারা উৎপন্ন ঘনকোণ এটা হয়েছে। এই পর্যন্ত হলো শুধুমাত্র ডিএস, শুধুমাত্র ডিএস ক্ষেত্রফল দ্বারা কেন্দ্রে উৎপন্ন ঘনকোণ। আমাকে সমগ্র পৃষ্ঠতলের জন্য, দেখো আমি এখানটা মুছে দিচ্ছি, তাহলে অতএব সমগ্র পৃষ্ঠতল দ্বারা কেন্দ্রে উৎপন্ন ঘনকোণ। তাহলে এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য যে ঘনকোণ বলে উৎপন্ন হবে তাদের যোগফল। তাহলে দেখো আমি এটাকে ওমেগা সমান কি লিখতে পারি, পুরো সারফেসটার উপর ডি ওমেগা গুলোর ইন্টিগ্রেশন, সব ক্ষুদ্র ডি ওমেগা আছে তাদের ইন্টিগ্রেশন করলেই পুরোটার জন্য পেয়ে যাব। দেখো এটা সমান ডি ওমেগা সমান আমি কত পেলাম, ডিএস বাই আর স্কয়ার পেয়েছি। দেখো একটা গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ তো একটা ধ্রুবক রাশি, সব জায়গায় তো আর ধ্রুবক, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, ধ্রুবকটাকে আউট অফ ইন্টিগ্রেশন ডিএস। এবার ডিএস মানে কি বলছে, পুরো ক্ষুদ্র যে ক্ষেত্রফলগুলো পাচ্ছ, ডিএস ইনফাইনাইট নাম্বার অফ ডিএস আছে, তাদের যোগফল। তাহলে এই গোলকটার ক্ষেত্রে সব ডিএস কে যোগ করলে কি দেবে, গোলকটির মোট ক্ষেত্রফলই তো দেবে, তাই না? তাহলে ডি ইন্টিগ্রেশন ডিএস সমান গোলকটির মোট ক্ষেত্রফল সমান কত, 4 পাই আর স্কয়ার। একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কত হয়, 4 পাই আর স্কয়ার হয়। তাহলে 4 পাই আর স্কয়ার, তাহলে আমি এখানে কি লিখতে পারি, 1 বাই আর স্কয়ার ইনটু 4 পাই আর স্কয়ার ক্যান্সেল, সো ওমেগা ইকুয়ালস টু 4 পাই। ওয়াও! তাহলে একটা গোলক, যে কোনো আকারের একটা গোলক, তার কেন্দ্রে কত ঘনকোণ উৎপন্ন করে, 4 পাই স্টেরেডিয়ান। কত, 4 পাই। তাহলে যে কোনো গোলক তার কেন্দ্রে কি করে, 4 পাই ঘনকোণ উৎপন্ন করে। তাহলে মুছে দিই।
দেখো তাহলে যে কোনো গোলক তার কেন্দ্রে ওমেগা সমান 4 পাই ঘন কোণ উৎপন্ন করে। খুবই ইম্পর্টেন্ট কমেন্ট এটা, এটাই আমাদের গাউসের উপপাদ্য পড়ার সময় লাগবে, তাই এটাকে আমি বক্স করে রাখলাম। এরপরেও আমি শুধু এইখানেই থেমে থাকবো না, এইখানে একটা জিনিস আরো বলবো সেটা হচ্ছে কি, যেটা আমি কি নিয়েছিলাম একটা গোলক, এটা যদি গোলক নাও হতো, এটা যদি একটা বদ্ধ তল হতো, এরকম ধরো একটা বদ্ধ তল, এই বদ্ধ তলটি তার ভেতরের যে কোনো বিন্দু, ধরো ও হলো একটা বিন্দু, পুরো বদ্ধ তলটা ভেতরের যে কোনো বিন্দুতে মোট 4 পাই ঘন কোণ উৎপন্ন করে। কি করে? তো এটা শুধু গোলক বলেই নয়, যে কোনো একটা তল যদি বদ্ধ হয়, একটা বদ্ধ তল ভেতরের যে কোনো বিন্দুতে, শুধুমাত্র কেন্দ্রে নয়, শুধুমাত্র গোলক নয়, যে কোনো বদ্ধ তল ভেতরের যে কোনো বিন্দুতে 4 পাই ঘন কোণ উৎপন্ন করে, ওটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে যে কোনো বদ্ধ তল, যে কোনো বদ্ধ তল, ঠিক আছে, ভেতরের তার ভেতরের যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে মোট 4 পাই ঘন কোণ উৎপন্ন করে, ঘন কোণ উৎপন্ন করে। এইটা হচ্ছে আমার সব থেকে গুরুত্বপূর্ণ বক্স, একে তোমরা বক্স করো, এইটা আমি গাউসের উপপাদ্যে লাগাবো, তখন রাগারাগি করলে কিন্তু চলবে না। এটাই আমার দরকার, এই লেকচারটার কোনো দরকার ছিল না, এই লেকচারটার দরকার এইখানে, কারণ এরপরে যখন আমি তড়িৎ ফ্লাক্স পড়বো, তারপরে গাউসের উপপাদ্য পড়বো, সেটা কিন্তু এটাকে আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করবো ওখানে। তাহলে যে কোনো বদ্ধতলটা শুধু গোলক হতে হবে এমন নয়, যে কোনো আকারের হোক, বাঁকা ঢাকা যা কিছু হোক, যে কোনো বদ্ধতল ভেতরের যে কোনো বিন্দুতে, এই বিন্দুতেও 4 পাই, এই বিন্দুতেও 4 পাই, এর বিন্দুতেও 4 পাই, মানে যে কোনো বিন্দুতে, ভেতরের যে কোনো বিন্দুতে 4 পাই, একে আমি লাল করে লিখি, লাল করে দিই, 4 পাই ঘন কোণ উৎপন্ন করে। বোঝা গেল? এই হলো আমাদের আজকের লেকচার।